কি আমার আদরে দেবরটা কেমন দিলাম? আমার বোনের সাথে রুম ডেট করবে না আবার নিজে বাঁচো? খুবই ভালো দিয়েছো ভাবি। সত্যি তোমার আর তোমার বোনের প্রশংসা করতে হয়। তোমাকে বড় বোনের মতোই ভাবতাম, আর তুমি এই কাজের সাথেই ছিলে, তাই না? আরে এর মাস্টার মাইন্ড তো আমি। তোকে সত্যি আমি আমার ভাইয়ের মতো দেখতাম। তবে আমার বোনকে এই প্রস্তাব দেওয়ার তোর সাহস হলো কিভাবে? আমি কি করেছি যেটা আমার সাথে করলে? কেন রে? আমার বোনকে রুম ডেটের প্রস্তাব করেছিস আর এখন কিছুই বুঝতে পারছিস না? একদিন সত্যিটা জানতে পারবে ভাবি। তবে সেদিন আর এই নেহালকে শত কথা বলেও মন গলাতে পারবে না। আচ্ছা, তা পরে দেখা যাবে। আগে নিজেকে তো দাঁড়াবার জায়গাটা কর। আমি চোখ দুটোকে হাতের তালুর উপর পাঁচটা দিয়ে মুছে সোজা রেল স্টেশনে চলে গেলাম। পকেটে ছিল 1200 টাকা। আমি নেহাল, এবার একাদশ শ্রেণীতে পড়ি। বাবা এলাকার চেয়ারম্যান। তাহলে বুঝতেই পারছেন পারিবারিক অবস্থা কেমন। আমরা দুই ভাই, মা বাবাকে নিয়ে পরিবার। ভাইয়া কিছুদিন আগে বিয়ে করেছে, সে একটা বিজনেস দেখে। এবার একটু ফ্ল্যাশব্যাকে যাই। আমি আর আমার কয়েকজন বন্ধু মিলে কলেজের সামনে মজা করছিলাম। তখন একটা সুন্দর মেয়ে পাশ দিয়ে যাচ্ছিল। তখন আমি মুখ দিয়ে শীষ বাজিয়ে দিলাম। হঠাৎ একটা মেয়ে এসে আমার গালে একটা বসিয়ে দিল। আমি চোখ বুঝে, আরেকটা দেন না প্লিজ। এই কথা শুনে মেয়েটা আবার বসিয়ে দিল। উফ, এবার এত জোরে? এত শক্তি কই পাও গো? আমার আম্মু তো এত জোরে দিতে পারে না। মেয়েটি রেগে আমার দিকে তাকিয়ে আছে আর বলল, আরেকটা দিব? এই আমার বউ হবে? তাহলে প্রতিদিন এমন সকাল বিকাল দিতে দেব। এবার মেয়েটি কোনো কথা না বলে একগাল রাগ নিয়ে সোজা কলেজের ভিতরে চলে গেল। একটু পর আমরা ক্লাসে চলে গেলাম। গিয়ে দেখি, হায় হায়, এই মেয়েটাও আমাদের ক্লাসেই। আমি একটু ভাব নিয়ে ক্লাসে ঢুকে তার পাশের একটা বেঞ্চে বসলাম। একটু পর স্যার ক্লাসে এসে মেয়েটিকে পরিচয় করিয়ে দেন, আর ওর নাম হলো নিঝুম। একটা ক্লাস শেষে আমি মেয়েটিকে উদ্দেশ্য করে বললাম, হাই, আমি নেহাল। তো আমি কি করব? ফ্রেন্ড। তোমার মতো লুচ্চা ছেলের সাথে কখনো না। আমার একটু খারাপই লাগলো ওর কথাটা শুনে, আর ভাবলাম এ কে, এভাবে হবে না, অন্য পথ দেখাতে হবে। পরের দিন কলেজে সবার সামনে হাঁটু গেড়ে নিঝুমকে বললাম, নিঝুম, তোমাকে আমি প্রথম দেখেই মনে জায়গা করে ফেলেছি, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। এবারও সবার সামনে এমন অবস্থা দেখে মাথা নিচু করে ক্লাসে চলে গেল। আর আমি ভাবছি, ধুর শালা, এভাবে হলো না। এবার ক্লাসে গিয়ে বসলাম আর নিঝুমের দিকে মাঝে মাঝে তাকাচ্ছি। ও কেমন যেন বিরক্তি ফিল করছে, আরও আমার গোষ্ঠী উদ্ধার করে চলেছে। এভাবে নিঝুমকে পটানোর জন্য অনেকভাবেই চেষ্টা করলাম, কিন্তু ফলাফল শূন্য। মনে হচ্ছে এ মেয়ে শপথ করে পৃথিবীতে এসেছে। শালা কত সুন্দরী মেয়ে প্রপোজ যে পেলাম, একটা ওকে পছন্দ হয়নি, তাই পাত্তাও দিইনি। কিন্তু ওকে পছন্দ হলো, এখন আমি নিজেই পাত্তা পাই না। ওর পিছে পিছে আর পরে থাকা যাবে না, এখন আগের মতোই হয়ে যাই, মানে সিঙ্গেলই ভালো। আজ ভাইয়ার জন্য মেয়ে দেখতে যাব। অবশ্য মেয়ে দেখা ভাইয়া আর আব্বু আম্মুর শেষ। আজ শুধু আমাকে নিয়ে দেখে আনবে, আর বিয়ের দিন ঠিক করা হবে। চলে গেলাম নতুন ভাবিদের বাসায়। একটু পর মেয়েকে নিয়ে আসলো। তখন আমি ভাইয়ার হবু বউকে দেখে পুরাই ক্রাশ। তখন মুখ ফসকে বেরিয়ে গেল, আম্মু, আমি তাকে ভাবি বলে মানব না। সবাই তো আমার কথা শুনে অবাক। আম্মু হঠাৎ করে বলল, মানে? আম্মু, তার সাথে আমাকেই বিয়ে দাও, আর ভাইয়াকে আরেকটা দেখে বিয়ে করে দেও। আমার কথা শুনে তো সবাই হাসতে হাসতে লুটুপুটি খাচ্ছে। এবার মা বলে উঠল, তোর কি মাথা খারাপ? না আম্মু, আমি তো ঠিকই বলছি। এবার আম্মু রেগে বলল, অভি, তুই কিন্তু বেশি করে ফেলছিস। এখান থেকে তুই যা বলছি। আমি আর কোনো কথা না বলে সোজা মন খারাপ করে তাদের ছাদে চলে গেলাম। ভাইয়ের হবু বউ বলে উঠল, আন্টি থাক না, ও ছোট, কি বলতে কি বলে ফেলেছে। আচ্ছা আপনারা কথা বলুন, আমি ওকে দেখছি। কিছুক্ষণ পর আমার হবু ভাবি ছাদে এসে আমার গলায় হাত দেয় আর বলতে শুরু করলো, কি আমার কলিজার দেবতা, মন খারাপ করে আছো যে? আমি পিছনে তাকিয়ে দেখি ভাবি আমার কথা না শুনে আবার বলা শুরু করলো, কি হলো, আমাকে বলবে না? আরে পাগল, তুমি তো এখনো ছোট, না হলে তো আমি তোমাকেই বিয়ে করতাম। এই কথা শুনে আমার সব মন খারাপ দূর হয়ে গেল। আর ভাবির দিকে ফিরে তাকালাম। সত্যি বলছো? হুম, তুমি কিন্তু অনেক কিউট। আচ্ছা, আমাকে ভাইয়ের মতো আদর করবে তো? দূর,
তোমাকে আরও বেশি আদর করব। তুমি তো তোমার ভাইয়ের থেকেও বেশি স্মার্ট, তাই তোমাকে বেশি করব। আমি খুশি হয়ে ভাবিকে জড়িয়ে ধরলাম। চলো এবার নিচে যাই। এরপর ভাবি আমি নিচে চলে গেলাম। সবাই তো পুরাই অবাক, বিশেষ করে আব্বু আর আম্মু, কারণ আমি একবার রেগে গেলে সহজে কেউ আমার অভিমান ভাঙাতে পারে না। বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেল, আগামী সপ্তাহে তাদের বিয়ে। এক সপ্তাহ পর বিয়ে বাড়ি গিয়ে তো আমি পুরাই এখানে এসে থেকে নিঝুম, কী যে সুন্দর লাগছে, এক্সের পরীর মতোই লাগছে। আমি বেহায়ের মতো চলে গেলাম, বলা শুরু করলাম, এই যে মিস, এখানে কি করেন? আমার বোনের বিয়ে আমি থাকবো না তো কে থাকবে? ও, ভাবি তোমার বোন? যাক, ভালোই হলো, তাহলে দু বোন এক বাড়িতেই থাকতে পারবে। আসছে। এই শেষরা, দুবোন একবারই মানে? বুঝলা না, তুমি তো আমার বেয়ান, তোমাকে আমার করে নেব। ও, তাহলে আপু তোর সাথে কথা বলছে? হ্যাঁ গো, ভাইয়ের শালী আমার বউ। তোরে আজ জুতা পেটা করতাম যদি আজ বিয়ে বাড়ি না হতো। একথা বলে নিঝুম চলে যায়। আমি মন খারাপ করে দাঁড়িয়ে রইলাম। বিয়ের সকল কার্যক্রম শেষ, ভাবিকে নিয়ে বাড়ি চলে আসলাম। এরপর আরও কয়েকদিন কেটে গেল। ভাবি আমাকে খুবই ভালোবাসেন, মনে হয় আমি তার আপন ভাই। এখন একদিন সকালে ভাবির হাতে ছাড়া খাই না, পড়াশোনা না করলে শাসন করে। এইভাবেই দিন চলছিল। একদিন ভাবির বোন আমাদের বাসায় আসে, আমি তো মহা খুশি। এখন ভাবি আর আমি অনেকটাই ফ্রি হয়ে গেছি, সব কিছু ভাবির সাথে শেয়ার করি। কিছুক্ষণ পর সবাই খেতে বসলাম। নিজেও আমার পাশেই বসেছে। আমি ওর পায়ের উপর পা রাখলে ও কেমন যেন রাগে বিড়বিড় করছে। একটু পর খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমি ছাদে চলে যাই। পিছনে মনে হলো কারো প্রবেশ, তখন তাকে দেখি নিঝুম আমার পিছনে। আমি তো খুবই খুশি। আর তখনই নিঝুম বলতে লাগলো, আপনার সমস্যা কি বলুন তো? কই কিছু না তো। তাহলে খাবার টেবিলে ওইরকম করছিলেন কেন? তাতে কি হয়েছে? আপনি তো আমার বেয়ান, একটু মজা তো করতেই পারি, তাই না? দেখুন, আমার এরকমটা একদম ভালো লাগে না, আর কখনো এরকম করলে আমি কিন্তু আপনাদের বাসায় আর কখনো আসবো না। আচ্ছা, আর কখনো হবে না। এরপর চলে গেল। আমি নিচে নেমে যাই, তখন ভাবি বলে উঠল, অভি ভাই আমার, বিকেলে নির্ঝুমকে নিয়ে একটু ঘুরে আছিস? ভাবি আমার কাজ আছে। লক্ষ্মী ভাই আমার, একটু অন্তত আমার জন্য এটা করো। আমি কিছু না ভেবেই বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে আমার কপালে একটা চুমু খাও। কথাটা সবার সামনেই বললাম। তখন ভাবি বলল, আচ্ছা, এটা কি আবার বলা লাগে পাগল? তারপর ভাবি আমার কপালে একটা চুমু দিয়ে দিল। আসলে ভাবি আমাকে অনেক কেয়ার করে, তা সবাই জানে, তাই কেউ কিছু মনে করে না। বিকালে নিজমকে নিয়ে ঘুরতে বের হলাম। তখন নিজম আমার সাথে খুব ভালোভাবে কথা বলছে। আমি ওর টোল পড়া গালের দিকেই তাকিয়ে আছি, আর ওর প্রেমের গভীরতায় ডুবে যাচ্ছি। হঠাৎ একটু পর একটা ছেলে এসে নিজমের হাত ধরলো। আমি এটা দেখে সহ্য করতে না পেরে ছেলেটির গালে বসিয়ে দিলাম। ওর মুখের এক কোণ কেটে গেল, রক্ত ঝরছে। নিজম আমাকে বলতে লাগলো, ওই, তুই ওকে মারলি কেন? ওকে মারলাম মানে? ওকে তোমার হাত ধরে সাহস কে দিল? ও আমার হাত ধরুক বা অন্য কিছু ধরুক, তাতে তোর কি? আমি তোর কথা শুনে অবাক। দেখলাম নিঝুম ছেলেটাকে উঠিয়ে ওকে বিদায় দিল। এরপরও একটা রিক্সা নিয়ে কান্না করতে করতে চলে গেল। আমি তোর কাণ্ড দেখে অবাক, কিছুই বুঝলাম না কি হলো। ও বাসায় ফেলে কান্না করতে করতে রুমে চলে যায়। ভাবি ওকে দেখে পেছন থেকে ডাকলেও নিঝুম দাঁড়ায়নি। তখন নিঝুম বলল, আপু, আমাকে একটু নীরবে থাকতে দিবে প্লিজ? ভাবি আর ওকে কিছুই বলল না। কিছুক্ষণ পর আমি বাসায় ফেলে ভাবি জিজ্ঞেস করলো, অভি, নির্ঝুমের কি হয়েছে? এখানে বসো ভাবি, আমি তোমায় সব বুঝিয়ে বলছি। তারপর আমি ভাবিকে সব বুঝিয়ে বললাম। আচ্ছা, আমি দেখছি। তারপর আমি আমার রুমে চলে গেলাম। ভাবি নিজমের রুমেই চলে গেল। ভাবি নিজমের রুমে গিয়ে দেখে নিজম কান্না করছে। তারপর ভাবি নিজমকে উঠিয়ে বলে, বোন, আমাকে বল তোর কি হয়েছে? নিজম কোনো কথাই বলছে না। ভাবি আবার বলতে শুরু করলো, আমি না তোর বোন, আমাকে না সব কিছু তুই শেয়ার করিস? হঠাৎ নিজমের মাথায় একটা বুদ্ধি চাপে। আপু, আমাকে বেশি বিশ্বাস করো না অভিকে? কি বলছিস তুই? আমার কাছে থেকেই তো তুই বড় হয়েছিস। আমি তোকে কখনো অবিশ্বাস করেছি বল? আর অভির সাথে তো কিছুদিন ধরে আছি, ও তোকে কিছু বলেছে নাকি? বল।
জানো আপু, আজ অভি আমাকে ওর সাথে রুমে ডেটের কথা বলেছিল, তাই আমি কান্না করে বাসায় ফিরেছি। ভাবি ওর কথা শুনে তো পরে অবাক। ভাবি বলল, আজই আমি ওর ব্যবস্থা করব, তারা। ওর এত বড় সাহস যে আমার বোনের সাথে এরকম কথা বলে। না আপু, ওকে ভালো করে সাহায্য করব, যাতে আর কোনো মেয়েকে ও কিছু বলতে না পারে। তুই কি বলতে চাইছিস? তারপর নিঝুম ভাবিকে সব বুঝিয়ে বলল। ভাবি ওর কথায় রাজি হয়ে যায়। তারপর ভাবি আমার রুমে এসে বলে, অভি, নিঝুম তোমাকে কিছু বলবে, তাই তোমাকে ওর রুমে যেতে বলছে। আমি ওই সরল মনেই চলে গেলাম। নিঝুম দরজাটা আটকে দিয়ে চিৎকার করতে শুরু করলো। হেল্প, হেল্প! কিছুক্ষণ পর সবাই দরজার সামনে চলে আসলো। নিঝুম দরজা খুলে দিয়ে সোজা ভাবির কাছে চলে গেল আর কান্না করতে করতে বলল, আপু, ও আমার সাথে খারাপ কিছু করতে চাইছিল। ছি অভি, ছি। তোমাকে আমি এবার ভাইয়ের মতো ভাবতাম, আর তুমি কিনা আমার বোনের সাথে এটা করতে পারলে। হঠাৎ ভাইয়া আর বাবা আমাকে ইচ্ছে মতো মারতে লাগলো। যে আমি কিছু বলতে যাব তখনই, বের হয়ে যা আমার বাড়ি থেকে। তোর মতো ছেলেকে আমি নিজের ছেলে বলে মানি না। আজ থেকে আমার শুধু এক ছেলে। আম্মু, তুমিও কি আমাকে বিশ্বাস করো না? আম্মু এবার আমার গালে একটা বসিয়ে বলল। বের হ আমার বাসা থেকে, তোর মুখ দেখতে চাই না। আমার আর কিছুই বলা রইল না। সোজা বাড়ি থেকে বের হয়ে আসবো, তখন ভাবি আর নিজুম আমার সাথে আসলো। তখন ভাবি আমাকে ওই কথাগুলো বলল যা আপনারা শুরু থেকেই জানেন। বের হয়ে গেলাম আমার ছোট থেকে বেড়ে ওঠা বাসার থেকে। পকেটের 1200 টাকা আর মোবাইলটা ছাড়া আর কিছুই নেই। দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। যে ভাই আমাকে ছাড়া কোথাও যেত না, সে আজ আমাকে এভাবে মারলো। ছোট থেকে মাথার উপর থাকা বাবা নামক বটগাছটাও আমার থেকে ছায়া সরিয়ে নিয়েছে। মা নামের স্নেহের চাদরটাও আজ আমায় থাপ্পড় মেরে তাড়িয়ে দিল। রেল স্টেশনে চলে আসলাম। একটা টিকিট কিনে অজানা গন্তব্য ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। সব স্মৃতিগুলো আজ দুমড়ে এসে হানা দিচ্ছে। ভাবি এটা কিভাবে আমার সাথে করতে পারলো? যে ভাবিকে নিজের বোনের মতো ভালোবাসতাম, সে আমার সাথে এটা করতে পারলো। আর আমি তো কখনো নিজের সাথেও কিছুই করিনি, কিন্তু ও এটা না। আর ভাবতেই পারছি না। চোখ দুটো নিভে আসছে। এমন সময় ট্রেনে হঠাৎ একটা মেয়ে আমার পাশে বসলো। আমি চোখ বুজে আছি আর চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। হঠাৎ মেয়েটা আমার দিকে তাকিয়ে বলে, এই যে শুনছেন, আপনাকে অনেক ক্লান্ত দেখাচ্ছে যে, আপনি কি খুবই চিন্তিত? আমি চোখ খুলে ওর দিকে তাকিয়ে দেখি একটা মেয়ে। এবার মেয়েটি বলা শুরু করলো, আপনাকে অনেক বিষণ্ণ দেখাচ্ছে, আবার কান্না করছেন যে। আমি চোখটা কোনো রকমে মুছেই বললাম, না সমস্যা নেই। তখন ট্রেনে ওঠার সময় চোখে যেন কি পড়েছে, তাই তাই চোখটা খুবই জ্বালাতন করছে। আমি সিনথিয়া, আপনি? আমি নেহাল। আমার চোখ দিয়ে এখনো অনবরত জল পড়ছে। তা দেখে সিনথিয়া বলতে লাগলো, আরে এখনো তো কান্না করে যাচ্ছেন, দেখি আমার দিকে তাকান তো। আমি এবার ওর দিকে চোখ তুলে তাকাতেই সিনথিয়া ওর ওড়না দিয়ে আমার চোখটা মুছে আমার চোখের দিকেই তাকালো। কই, কিছুই তো নাই তোমার চোখে। দাঁড়াও, আমি তোমার চোখে গরম ভাব দেই, এতে ভালো লাগবে। এবার সিনথিয়া চোখে গরম ভাব দিতে লাগলো। আমি ওর ব্যবহার দেখে তো পুরাই অবাক। একটা অচেনা অজানা ছেলের সাথে কেমন আচরণ করে যাচ্ছে। কিছুক্ষণ পর ও আমার সম্পর্কে নানান কথা জিজ্ঞেস করলো। আমিও সব বলে দিলাম, কিন্তু আমার জীবনে ঘটে যাওয়া এই ঝড়ের ব্যাপারে বললাম না, কারণ এতে হয়তো আমার সম্পর্কের খারাপ ধারণাও সৃষ্টি হতে পারে। সত্যি মেয়েটা অনেক মিশুক। অল্প কিছু সময়ের মধ্যে একজন অপরিচিত মানুষকে আপন করে নিতে পারে। মনে হয় ও আমাকে কত আগে থেকে চেনে। দীর্ঘ জার্নির পর ট্রেন এসে ঢাকায় পৌঁছালো। আমি সত্যিই ভুলে গিয়েছিলাম যে আজ আমি অনিশ্চিত জীবনের খোঁজে বেরিয়েছি। ট্রেন থেকে সিনথিয়াকে বিদায় দিয়ে চলে গেলাম বিষণ্ণ জীবনের উদ্দেশ্যে, যেখানে নেই দুমুঠো অন্ন দেওয়ারও ভরসা, না আছে চোখ দুটো বুঝে শরীর এলিয়ে দেওয়ার স্থান। রেল স্টেশনের থেকে বেরিয়ে গেলাম। ও আপনাদের তো বলতেই ভুলে গেছিলাম, আমি যখন রেল স্টেশনে আসি তখন মোবাইলটা 5,000 টাকায় বিক্রি করে দিয়েছিলাম, যার মূল্য ছিল 20,000 টাকা। আর সিমটা ভেঙে ফেলি। আর কারোর সাথে মোবাইলে কথা বলার দরকারই নেই। তারপর আমি ছোট একটা বাসার খুঁজে বের হলাম। বাসা খুঁজেই যাচ্ছি, কিন্তু এই শহরে কেউ ব্যাচেলারকে বাসা ভাড়া দিতে রাজি নয়। রাত হয়ে আসছে, কিন্তু এখনও রাতে থাকার মতো একটু জায়গা করতে পারলাম না। কোনো জায়গা না পেয়ে রাতে একটা হোটেলেই ঢুকে কিছুটা খাবার খেয়ে নিলাম। বিলের কথা শুনে মনে হলো টাকা চাবিয়ে খেয়েছি।
অল্প কিছু খাবার খেলাম, তার দামই হলো 560 টাকা। সত্যি এই শহর ডাকাতের স্থান। সবাই যে যার স্থান থেকে ডাকাতি করেই যাচ্ছে। ঘুমানোর কোনো স্থান না পেয়ে একটা গাড়ির গ্যারেজের সামনেই ঘুমিয়ে পড়লাম। খোলা স্থানে, কোনো রকম ছাদের নিচে, চারদিকে নিঝুম অন্ধকার। পরিবারের কারো কথা যে আর স্মৃতিতে হানা দিচ্ছে না, কারণ যার কোনো স্থান আর পরের বেলা খাওয়ার কি হবে তারই ঠিক নেই, তার আবার কিসের পরিবারের চিন্তা। রাতের কোনো চিন্তা না করেই ঘুমোতে চেষ্টা করলাম। ঘুমো যে আমার সাথে বেইমানি করে যাচ্ছে, কারণ এই ছেলে যে ফমের বিছানা ছাড়া শরীর এড়াতে পারে না, তার আজ ইটের উপর ঘুমানো সত্যি ভাগ্য যেন আমার জীবনকে এক রাতে ওলটপালট করে দিয়েছে। তা আমি কখনোই ভাবতে পারিনি। কখন যে চোখটা লেগে গেল তা জানা নেই। সকালে কে যেন আমাকে ডাকা শুরু করলো। আমি চোখ খুলে দেখি বাবার বয়সী একটা লোক। এ ছেলে, তুমি এখানে শুয়ে আছো কেন? চাচা, আমি গ্রাম থেকে এখানে এসেছি, কিন্তু কেউ আমাকে বাসা ভাড়া দিচ্ছে না। তোমার বাড়ি কোথায়? চাচা, আমার কোনো বাড়ি নেই, আর পৃথিবীতে আমার আপন বলতেও কেউই নেই। আমার কথাগুলো শুনে সে কিছুটা আবেগী হয়ে গেল। তুমি এখানে কি করো বাবা? চাচা, কার রাতে ঢাকা এসেছে, ভাবছি এখানে ছোট কোনো একটা কাজ করার চেষ্টা করব। চাচা, আপনার দোকানে কোনো কাজ আছে যা আমি করতে পারবো? আমার দোকানের কাজ তুমি করতে পারবে? দেখিয়ে দিলে পারবো চাচা। আচ্ছা ঠিক আছে, চলো আমার সাথে, সকালের নাস্তা করবে। না চাচা, আপনি যান, আমি পরে খেয়ে নেব। তুমি এখন আমাকে নিজের আপন চাচা ভাববে, আর কোনো কথা বলবে না। আমার সাথে চল নাস্তা করতে। আর কোনো কথা না বলে তার সাথে চলে গেলাম। নাস্তা করে এসে আমি এবার কাজ করা শুরু করে দিলাম। যখন আমি কাজে কোনো ভুল করি তখনই তিনি আমাকে সাহায্য করেন। কাজ করতে করতে দুপুর হয়ে গেল। তারপর চাচা আমাকে নিয়ে দুপুরে খাবার খেতে নিয়ে গেল। খাবার খেয়ে আবার কাজ করতে লাগলাম। আজ মনে মনে ভাবছি, সত্যি জীবন কী জিনিস আজ আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি। যে ছেলে বাসার পানির গ্লাসটাও টেনে খায়নি, আজ সে গ্যারেজে গাড়ি মেরামতের কাজ করছে। বিকেল হয়ে এলো, আজকের মতো দোকান বন্ধ করে দিল। তারপর চাচা আমাকে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। চাচা, আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন? কেন আমার সাথে? আপনার সাথে মানে? আমি না তোর আপন চাচা? তাহলে এত কথা বলছিস কেন? আমাদের সাথে থাকবি তুই। আমি আর কোনো কথা বললাম না, সোজা তার সাথে চলে গেলাম। গিয়ে একটা বাড়িতে উঠলাম। বাড়িটা আমাদের বাড়ি থেকে কিছুটা ছোট, কিন্তু চাচার ব্যবসাটা অনেক বড়। আর তাতে মনে হয় তিনি অনেক বড় লোক, কারণ তার উপার্জনের পরিমাণ দেখে বুঝলাম। এরপর চাচা দরজাটা নক করলো। একটা মেয়ে দরজা খুলে দিল। আমি তো মেয়েটিকে দেখে অনেকটা অবাক, কারণ এটা আর কেউ না, এটা ট্রেনে পরিচিত হওয়া মেয়ে সিনথিয়া। সিনথিয়া আমাকে দেখে বড় বড় চোখে তাকিয়ে আছে। আমিও তেমনই। হঠাৎ চাচা বলে উঠল, কিরে সিনথিয়া, এভাবে দাঁড়িয়ে থাকবি না আমাদের ঢুকতে দিবি? এরপর সিনথিয়া পথ সরে দাঁড়ায়, আর চাচা সিনথিয়াকে বলে, মা, এই হলো নেহাল, আর ওকে একটা রুম দেখিয়ে দে। এখন তো সিনথিয়ার মাথার মধ্যে নানান প্রশ্ন ঘুরছে, আর আমারও কলিজায় পানি নেই। কারণ সিনথিয়া যদি চাচাকে সব বলে দেয়, আসলে ট্রেনে আমি সিনথিয়াকে বলেছি আমি ঢাকা এসেছি আমার এক আঙ্কেলের বাসায়, কিন্তু সিনথিয়া যদি জানতে পারে আমি ওর কাছে মিথ্যে বলেছি, তাহলে তো আমার সবই যাবে। এরপর সিনথিয়া আমাকে নিয়ে একটা রুম দেখিয়ে বলল, এটা আপনার রুম, আর আমি বাবার কাছে সব জেনে আপনার ব্যবস্থা নিচ্ছি। আপনি তখন আমায় সত্য বলছেন না মিথ্যা বলছেন তা প্রমাণ হয়ে যাবে। আর ভুলে পালানোর চেষ্টা করবেন না, এখন ফ্রেশ হয়ে নেন। কথাগুলো সিনথিয়া বলেই চলে গেল। আমি তো আবার চিন্তায় পড়ে গেলাম, তখন যদি সত্যিটা বলে দিতাম তাহলে আর এমন অবস্থা হতো না। এখন নিজের উপর ভীষণ জেদ হচ্ছে। তারপর সিনথিয়া চাচার কাছে চলে গেল। আর সকাল থেকে এই পর্যন্ত ঘটে যাওয়া চাচা সব সিনথিয়াকে বলে দেয়। কিছুক্ষণ পর চাচি আমার রুমে খাবারের জন্য ডাকতে আসে। আমি তার পিছন পিছন যেতে লাগলাম। দেখলাম সেখানে আগেই সিনথিয়ার চাচা বসে আছে। সিনথিয়া আমার দিকে রাগী দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। আমি ভাবছি আজ মনে হয় আমি শেষ। ভয়ে গিয়ে টেবিলে বসলাম। এবার চাচি খাবার দিতে লাগলো। আমি কেমন যেন একটু আনিজি অনুভব করছি। চাচি তা লক্ষ্য করে বললেন, বাবা লজ্জা করো না, এটা তোমার বাসার মতোই মনে করবে। আমি চাচিকে মাথা নেড়ে উত্তর দিলাম। এরপর খাবার খেয়ে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর সিনথিয়া আমার রুমে এসে আমার গলা টিপে ধরে বলতে লাগলো, ওই, তুই আমাকে ট্রেনে মিথ্যা বলেছিলি কেন? বল, সত্যি করে বল।
আমি ওকে ছাড়িয়ে বললাম, তুমি আমাকে সত্যি মেরে ফেলবে? তাহলে তখন আমাকে মিথ্যা বললি কেন? তোকে আজ বাড়ি থেকে বের করব। তুই যে একটা বাটপার তা আমি ভালো করেই বুঝেছি। না হলে তখন সত্যিটা আমাকে বলে দিতি। আজ তোকে পুলিশে দেব। আমি বাটপার, মিথ্যাবাদী, ধর্ষক, আর কিছু শুনবেন? এবার আমাকে আপনার বাবার কাছে বলে জেলে পাঠিয়ে দিন, তাহলে আমি আপনার উপর বড্ড কৃতজ্ঞ হব। প্লিজ আমাকে পুলিশে ধরে দিন, আমার জীবনটাই যেন জেলখানা হয়ে গেছে। এবার সিনথিয়া আমাকে বলল, কি হয়েছে আমাকে খুলে বলবে প্লিজ? আমি একজন ধর্ষক, আর এই অপরাধে বাবা মা বাড়ি থেকে বের করে দেন, আর আমি নিজের জীবনকে বাঁচানোর জন্য ঢাকা এসেছি ঠাঁই নিতে, কিন্তু কেউ আমাকে সেই স্থান দেয়নি। আপনি আমাকে তাদের মতো তাড়িয়ে দিন। কান্না করতে করতে কথাগুলো বলছিলাম। তুমি সত্যিই ধর্ষক? ভাবি আর তার বোন আমাকে ধর্ষকের অভিযোগ দিল। তারপর মা বাবা তাদের কথা শুনে আমাকে বাড়ি থেকে বের করে দেয়, আর জীবিকার তাগিদে এই শহরে আসছিলাম। এটাই ছিল সেদিন আপনার থেকে লুকোনো ঘটনা। এরপর সিনথিয়া রুম থেকে চলে গেল, আর আমি দরজা বন্ধ করে কান্না করতে লাগলাম। কেন আমার সাথে এমনটা হলো? আমি কেমন অপরাধ করেছি যে আমাকে কেমন শাস্তি পেতে হচ্ছে, আর আজ এরকম অপমান সহ্য করতে হচ্ছে? কান্না করতে করতে ঘুমিয়ে গেলাম। পরের দিন চাচার সাথে নাস্তা করে দোকানে চলে গেলাম। আজকের মতো কাজ শেষ। যেই চাচা আমাকে বাড়ি নিয়ে আসবে, তখন বললাম, চাচা আপনি কিছু না মনে করলে আমি একটা মেসে থাকতে চাই, ওখানে আমার একটু কেমন যেন লাগে। আচ্ছা বাবা, তোমার যেখানে ইচ্ছা সেখানে থাকো। এরপর চাচা আমাকে একটা মেস ঠিক করে দিলেন। তারপর তিনি বাসায় চলে গেলেন। সিনথিয়া চাচাকে বাসায় একা ফেললে বলা শুরু করলো, বাবা, নেহাল কোথায়? ও আজকে একটা ম্যাচ ঠিক করেছে, আজ থেকে সেখানেই থাকবে। সিনথিয়া এবার মন খারাপ করে তার রুমে চলে গেল, আর কান্না করতে শুরু করলো। ও মনে মনে ভাবছে হয়তো ওর জন্য আজকে বাসায় যায়নি। এভাবে 1 মাস কেটে গেল। এখন চাচা আমার কাছে খুবই খুশি। একদিন চাচাকে বললাম, চাচা আমি লেখাপড়া করতে চাই, তাই আমার কিছু প্রয়োজনীয় জিনিস পুরনো কলেজ থেকে আনতে হবে। এখন চাচা আমার সাথে ঘটে যাওয়ার সব কিছুই জানেন, তাই চাচা সম্মতি দিল। আমি পরের দিন সকালে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। দীর্ঘ জার্নি শেষে পুরনো জায়গায় ফিরলাম। তারপর সেখান থেকে সোজা রিক্সা নিয়ে কলেজে চলে গেলাম। মুখে একটা মাস্ক লাগিয়ে কলেজে প্রবেশ করলাম, যাতে কেউ আমাকে না চেনে। তারপর প্রিন্সিপাল স্যারের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেই বের হব, তখনই দেখি নিজুম আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি মাথাটা ঘুরিয়ে ওর সামন থেকে চলে আসলাম। ও পিছন থেকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হচ্ছিল আমাকে কিছু একটা বলতে চায়। আমি কলেজ থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে সোজা আবার রেল স্টেশনে চলে গেলাম। একটা টিকিট কেটে ট্রেনে আবার ইটপাটকেলে শহরে ফিরে এলাম। এসে চাচার সাথে দেখা করে মেসে চলে গেলাম। পরের দিন কাছাকাছি একটা কলেজে ভর্তি হতে গেলাম। সেখানে থেকে এসে দোকানে কাজ শুরু করে দিলাম। আর চাচার কাছে এটাও বললাম যে আমি সপ্তাহে 2 দিন ক্লাস করব। চাচা আমার ইচ্ছে মতো করতে বলছিল, কিন্তু আমার বিবেকে তা বাধা দেয়, কারণ লোকটা আমার জন্য অনেক করেছে, যা হয়তো এই শহরের কেউই করে না। চাচা আমাকে মাসে 8,000 টাকা দেন, তার মধ্যে 5,000 টাকা ম্যাচের খরচ, আর বাকিটা দিয়ে অন্য কিছু করি। পরের দিন নতুন কলেজে গেলাম, কিন্তু কারোর সাথে কথা বলতে পারছি না, সবাই আমার দিকে তাকিয়ে আছে। তারপর ক্লাসে গিয়ে একটা বেঞ্চে বসলাম। হঠাৎ দরজার দিকে তাকাতেই চোখ পড়তেই দেখি সিনথিয়া একদল মেয়ে নিয়ে ক্লাসে প্রবেশ করলো। তখন আমি তাড়াতাড়ি করে মাথা নিচু করে নিলাম। স্যার এসে পরিচয় করে দিল। সিনথিয়া আমাকে দেখে ভুরু কুচকে তাকালো, আর মনে মনে একটা শয়তানি হাসি দিল। এরপর আরও 2টা ক্লাস শেষ। টিফিনের সময় ক্যান্টিনে চলে গেলাম। আমি একটা রুটি আর একটা কলা নিয়ে একটা টেবিলে বসে পড়লাম। তখনই দেখি সিনথিয়া আমার সামনে এসে বসে আছে, আর আমি ওর দিকে কিছু খেয়াল করিনি। হঠাৎ সিনথিয়া বলে উঠল, আমাকে টিফিন শেয়ার করবে না? আপনি শুধু রুটি কলা খাবেন? না খেলে বলতাম নাকি? এরপর আমি আরও 2টো রুটি কলা নিয়ে আসলাম। তারপর সিনথিয়াকে উদ্দেশ্য করে, এই নিন, এবার খেয়ে নিন। আমি যেই খেয়ে ওখান থেকে চলে আসতে যাব, তখনই ও বলতে লাগলো, ওই, আমাকে ফেলে কোথায় যাচ্ছ? আজ তো নতুন, তাই কলেজটা একটু ঘুরে ঘুরে দেখি। দাঁড়াও, তোমার সাথে আমাকে নিয়ে যাও। এরপর সিনথিয়া আমার সাথে রুটি কলা খেতে খেতেই হাঁটতে শুরু করলো। আজকে কলেজে আসলে যে? না, আসলে চাচার কাছে বলেছি 2 দিন সপ্তাহে ক্লাস করব, তার জন্য এই 2 দিন ছুটি কাটাবো, আর বাকি দিনগুলোতে কাজ করব। তুমি আমাদের বাসা থেকে চলে আসলে কেন? এমনি, একটা অপরিচিত লোক আপনাদের বাসা থাকলে কেমন দেখে না? সবাই এতে আপনাদের নিয়ে বাজে মন্তব্য করতে পারে,
তাই মেসে চলে আসলাম। তুমি না অনেক বেশি বোঝো। আমি আবার কি করলাম? থাক, কিছু না, আমরা বন্ধু হতে পারি। আমার সাথে আপনি বন্ধু হবেন? আমি তো একটা বাটপার, আর এই বাটপারের সাথে বন্ধুত্ব করলে আপনার ক্ষতি হতে পারে। এবার সিনথিয়া এবার মাথাটা নিচু করে ফেললো আর বলতে লাগলো, নেহাল সরি, আমি আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না। আরে কি বলছেন? আপনার জায়গায় অন্য কেউ হলে ঠিক এই কথাই বলতো। সরি তো, আর কখনো বলবো না। আচ্ছা, বন্ধু তো হওয়াই যায়। কাল আসবে না? শনিবার রবিবার কলেজ করব। আমি বাবাকে বলে আরও একদিন বাড়িয়ে দেই। না, তার দরকার নেই। চাচা আমাকে মাস শেষে টাকা দেন, তারপর লেখাপড়া করার জন্য সপ্তাহে 2 দিন ছুটিও দেন। আচ্ছা, তুমি যা ভালো মনে করো। তারপর বাকি ক্লাস শেষে কলেজে গেট দিয়ে দেখি সিনথিয়া রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে। যে আমাকে সিনথিয়া দেখলো তখনই ডাকা শুরু করলো, নেহাল, এদিকে এসো। কিছু বলবে? রিকশায় ওঠো। আরে না, আমি যেতে পারবো। আর তোমার বাসা তো ওইদিকে, আমি তোমার সাথে যাব কেন? বাবার সাথে দেখা করে যাব। তুমি ওঠো। আমি আর কিছু না বলে ওর সাথে উঠে বসলাম। সিনথিয়া দেখলো আমি কিছুটা দূরে সরে গেলাম, তখনও বলতে লাগলো, আরে পড়ে যাবে তো, এতটা চেপে আছো যে। ঠিক আছে, আমার সমস্যা নেই। এবার সিনথিয়া আমাকে এক টান দিয়ে ওর হাত দিয়ে আমাকে বসির মতো আটকে ধরলো। যে আমি ওর দিকে তাকাবো তখনই ও আমার মুখে আগুন দিয়ে বলল, একদম চুপ, তোমার একটা কথাও শুনতে চাই না। আমি আর কোনো কথা বলতে পারলাম না। ও আমার কাঁধেই শুয়ে পড়লো। আমি শুধু ওর কাণ্ড দেখে যাচ্ছি। কিছুক্ষণ পর দোকানের সামনে চলে গেলাম। তখন আমি বললাম, এখন তো আমাকে ছাড়ো, নয়তো তোমার বাবা আমাকে শহর ছাড়া করবে। এরপর সিনথিয়া একটু মুচকে হাসি দিয়েই ছেড়ে দিয়ে বলল, এত ভয় পেলে বাবাকে আমাদের সব কথা বলবে কিভাবে? আমাদের কথা মানে? কিছু না, রিকশা থেকে নামো। সিনথিয়া আর আমি রিক্সা থেকে দোকানে চলে গেলাম। চাচা আমাদের দেখে বললেন, কি রে তোরা একসাথে? বাবা, আমরা একই কলেজে একই ক্লাসে পড়ি। ও, তাহলে তো ভালো। কি রে, তুই আজ আমার দোকানে? কখনো তো আসতি না। কেন আসতে পারি না? আমি কি তা বলেছি? আমার মেয়ে আসবে, নয় কে আসবে? তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল, তাই চলে আসলাম। পাগলি একটা। চাচা আমি তাহলে যাই। বাবা, আমি নেহালের মেসটা ওর সাথে ঘুরে আসি। ওর সাথে যাবি? আচ্ছা, যা। আমি সিনথিয়ার কাণ্ড দেখে অবাক হচ্ছি। ও আবার আমার সাথে যেতে চাচ্ছে। এই মেয়ের আবার কি হলো কে জানে। হঠাৎ সিনথিয়া বলে উঠল। কি হলো, চল। এরপর আর কিছু না পেরে ওকে নিয়ে মেসে চলে গেলাম। ও আমার ছোট্ট রুমে আমার সাথে আসলো। আমার রুম থেকে সিনথিয়া আমাকে বলতে লাগলো, আচ্ছা, এখানে কে থাকে? কেন, মানুষ থাকে। আমার তো মনে হয় এটা কোনো পশুর গোয়াল ঘর। কি, আমি পশু? সিনথিয়া আমার সামনে এসে মাজায় হাত দিয়ে বলো। তা নয় তো কি শুনি। আমি আর কিছু বললাম না। ওকে দেখলে পুরো ছেলেদের মতো মনে হয়। এরপর ও আমাকে রুম থেকে বাইরে বের করে দিল। এখানে দাঁড়িয়ে থাক, আমি না বের হওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর সিনথিয়া রুম থেকে বের হয়ে এসে আমাকে ভেতরে যেতে বলে। আমি রুমে গিয়ে তো পড়ে অবাক। 15 মিনিটে আমার রুমের চেহারা পরিবর্তন করে দিয়েছে। সিনথিয়া এবার বলল, আর কখনো যদি আগের মতো গোয়াল ঘর করে রাখো তাহলে তোমার খবর আছে। চলো, আমাকে এগিয়ে দিয়ে আসো। আচ্ছা, তোমার নাম্বারটা দাও। মোবাইল নেই। ও আচ্ছা, চলো এগিয়ে দিয়ে আসো। এরপর সিনথিয়াকে রিক্সায় তুলে দিলাম। ও চলে গেল আর আমি মেসে চলে গেলাম। পরের দিন কলেজে টিফিন টাইমে যে আমি খাবার কিনতে যাব, তখন সিনথিয়া আমাকে হাত ধরে একটা টেবিলে নিয়ে আসে। এভাবে আনলে কেন? আমি টিফিন খাবো তো। কথা না বলে চুপচাপ বসো। এরপর সিনথিয়া একটা বক্স খুলে আমার সামনে দিয়ে, যতটা পারো খেয়ে নাও। দেখলাম ও বিরিয়ানি রান্না করে এনেছে। আমি যখনই কিছু বলতে যাব তখন ও বলল, এই এত কথা বলো কেন? যা বলছি তাই করো। এবার আমি খেতে শুরু করলাম আর সিনথিয়া আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ কিছু মেয়ে এসে বলা শুরু করলো, আরে দুলাভাইকে খাইয়ে দে না, তার নিজেতে খেতে কষ্ট হয় না বুঝি? আমি ওদের কথা শুনে গলায় খাবার আটকে গেল। তখন সিনথিয়া তাড়াতাড়ি আমাকে পানি দিয়ে ওর বসার চেয়ারটাই যে তুলতে যাবে তার মধ্যে সবগুলো উধাও। আর ও বকতে লাগলো, শাকচুন্নি পেতনিগুলো, দেখিস তোদের একটারও বিয়ে হবে না। এবার আমি বললাম, আমার খাওয়া শেষ, আমি ক্লাসে যাই। সিনথিয়া আখি দুটো লাল করে বলতে লাগলো, তুই এখান থেকে যদি উঠিস তাহলে তোর ঠ্যাং ভাঙবো। আমি কি করব? আমি এখন খাবো,
আর তুই আমার মুখের দিকে তাকিয়ে থাকবি। আমি শিশুর মতোই বসে রইলাম, আর আমার বক্সে রাখা বাকি খাবারগুলো ও খেতে লাগলো। আমি ওর কাজ দেখে দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছি। মনে মনে ভাবছি, পাগল না রে বাবা, আমার ঝোটা খাবারগুলো এভাবে খেয়ে নিচ্ছে। খাবার শেষে একটা টিস্যু দিয়ে ও তার হাত এবং আমার মুখ মুছে দিল, আর একটা বাটন মোবাইল আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এই সিমে শুধু আমার নাম্বার আছে। আমি যদি কখনো অন্য কারো নাম্বার পাই তাহলে তোমার খবর আছে। তারপর ওর থেকে মোবাইলটা নিয়ে ক্লাসে চলে গেলাম। ক্লাস শেষে মেসে চলে গেলাম, আর এভাবে আমার জীবনের দিনগুলো কাটতে লাগলো। সিনথি আমাকে এখন অনেক কেয়ার করে। ওর বাবাকে বলে আমাকে ওদের বাসায় আবার ফিরিয়ে নিয়েছে। আমাকে সকল কাজে সাহায্য করে। ও যে আমাকে অনেক ভালোবাসে তা আমি ভালোভাবেই বুঝতে পারি। অনেকবার পরোক্ষভাবে ও আমাকে ভালোবাসার কথা বলেছিল, কিন্তু আমি তাতে গুরুত্ব দিইনি, না বোঝার অভিনয় করে এসেছি। আসলে আমি যে ওকে ভালোবাসি না তেমনটাও নয়। ওকে ছাড়া আমার চলাফেরা করতে কষ্ট হয়, কিন্তু ওকে পাত্তা না দেওয়ার কারণ হলো আমি ওর বাবার সাথে কখনো বিশ্বাসঘাতকতা করতে পারবো না। তিনি আমাকে অচেনা শহরটা চেনাতে সাহায্য করেছেন। নিজের ভালোবাসা তার সাহায্যের কাছে কিছুই না, কারণ আজ আমি এই প্রবাদটা বিশ্বাস করি যে পেটে ভাত না থাকলে ভালোবাসা বেড়ার নিচ দিয়ে পলায়। এভাবেই 5টা বছর কেটে গেল। এখন অনার্সের শেষ বর্ষে পড়ি। একদিন কলেজ থেকে আসার সময় সিনথি আমাকে বলে, নেহাল, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো, কি বলবে? দেখো নেহাল, তোমাকে এই 5 বছরে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি বোঝার চেষ্টা করোনি। তাই আমি সরাসরি আজ শেষবারের মতো তোমাকে বলছি, আমি তোমায় ভালোবাসি নেহাল। এটা হয় না সিনথিয়া। কেন হয় না? আমি কি দেখতে সুন্দর না, না তোমার যোগ্য নই? দেখো সিনথিয়া, তুমি দেখতে অনেক সুন্দর। তোমাকে যে ছেলে দেখবে সেই পছন্দ করবে। আর যোগ্যতার কথা বলছো? আরে আমার তো নিজেরই থাকার জায়গা নেই, আর যোগ্যতার তো সেখানে প্রশ্নে ওঠে না। আর তোমার বাবার সাথে আমি এটা করতে পারবো না। আমি এত কিছু বুঝি না, তুমি আমায় ভালোবাসবে কিনা তা বলো। সম্ভব না সিনথিয়া, আমাকে ক্ষমা করে দাও। সিনথিয়া সেখান থেকে কান্না করতে করতে চলে গেল। আমি মন খারাপ করে আছি। আমি যে সত্যি সিনথিয়া তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তোমার বাবার সাথে এটা আমি কিভাবে করতে পারি? প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাকে না বলতে চাইনি। কিছুক্ষণ পরে সিনথিয়াদের বাসায় চলে গেলাম। রাতে খাবার সময় টেবিলে সিনথিয়াকে দেখতে পেলাম না। চাচিকে জিজ্ঞেস করলে বলতে লাগলো আজ নাকি সিনথিয়া রাতে খাবে না। আমিও কিছুটা খেয়ে রুমে চলে আসলাম, আর সিনথিয়ার কথাই ভাবছি, মেয়েটা আমার জন্য আজ রাতে খেলো না। হয়তো আমার প্রতি খুবই রাগ অভিমান করে আছে। থাক, একদিন বা দুদিন এরকমটা করে পরে ঠিক হয়ে যাবে। পরের দিন সকালে নাস্তা করতে গেলে দেখি সিনথিয়ার চোখ লাল হয়ে আছে। মনে হচ্ছে রাতে একটু ঘুমায়নি, সারা রাত কান্নাই করে যাচ্ছিল। সকালে নাস্তা করে সিনথিয়া চলে গেল কলেজে, আর আমি চলে গেলাম দোকানে। এভাবে আরও 4-5 দিন কেটে গেল। এখন সিনথিয়াকে খুবই হাসি খুশি দেখাচ্ছে। আজ আমি কলেজে যাব, তাই ব্রেকফাস্ট করে সিনথিয়ার জন্য অপেক্ষা করলাম। কিন্তু হুট করে সিনথিয়া আমাকে না বলেই একটা রিক্সা নিয়ে কলেজে চলে গেল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে রইলাম আর ভাবছি এত তাড়াতাড়ি বড় হয়ে গেলাম। চোখ দিয়ে অনেক দিন পর এক ফোঁটা পানি পড়ল। তখন ভাবতে লাগলাম, আরে আমি কেন কান্না করছি? আমি তো ওর কেউই না। পরে আমি ওকে কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে দেখি সিনথিয়া কয়েকটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। আমাকে দেখে আরও জোরে জোরে হাসতে লাগলো, মনে হচ্ছে আমি কোনো হাসার জোকার। পরে সোজা ক্লাসে চলে গেলাম। সেখানে গিয়ে অনেকদিন নোট করা খাতাগুলো একটু দেখতে লাগলাম, কারণ কিছুদিন পর আমার ফাইনাল পরীক্ষা। যেভাবেই হোক ভালো ফলাফল করতে হবে, আমার নিজেকে যোগ্য করে তুলতে হবে। কিছুক্ষণ পর ক্লাসে সবাই চলে আসলো। একে একে ক্লাস শেষ হয়ে টিফিন টাইম চলেও আসলো। আমি ক্যান্টিনে প্রবেশ করে দেখি সিনথিয়া একটা ছেলের সাথে হাত ধরে খাবার খাচ্ছিল। আমি আর ওই দিকে তোয়াক্কা না করে সামান্য কিছু খাবার খেয়ে ক্লাসে চলে যাই। একটু পর দেখি সিনথিয়া আর ওই ছেলেটি একসাথে ক্লাসে আসলো। দেখে মনে হচ্ছে খুবই ভালো আছে। আমি যদিও ভাবছি ও যার সাথেই যাক না কেন, ও যার সাথে যা খুশি তাই করুক, তাতে আমার কি? আসলে আমারও যে বুকটা পড়ে যাচ্ছে, তা আমি বলে বোঝাতে পারবো না। হয়তো এটাকে বলে ভালোবাসা। এরপর বাকি ক্লাস করে বাড়িতে চলে গেলাম। যাওয়ার সময় দেখি সিনথিয়া ওই ছেলেটার হাত ধরে রিক্সায় উঠে হাসতে হাসতে চলে যাচ্ছে। আমি হাঁটা শুরু করলাম বাসার উদ্দেশ্যে। পরের দিন আবারও কলেজে গেলাম। আজও সিনথিয়া কয়েকটা ছেলের সাথে কথা বলছে। কিছুক্ষণ পরপর দেখে সিনথিয়া ছেলেদের গায়ে পড়ছে। এটা দেখে আমার জিদ চরম মাত্রায় উঠে গেল।
তাই সোজা বাসায় চলে গেলাম। বাসা থেকে চাচার দোকানে চলে গেলাম। সেখানে গিয়ে কাজ শুরু করলাম। আর সিনথিয়ার কথাই ভাবছি। আমি হয়তো ওকে না বলে দিয়েছি, তাই বলে ও আমার সামনে অন্য ছেলেদের সাথে এমন করবে। আমি আর এরকম সহ্য করতে পারবো না। তাই চাচাকে কোনোভাবে বুঝে তার বাসা থেকে বেরিয়ে আসার একটা ব্যবস্থা করতে হবে। সিনথিয়ার অবহেলা যে আমি আর সহ্য করতে পারছি না। তাই চাচাকে বললাম, চাচা আমি কিছুদিনের জন্য মেসে থাকতে চাই, তারপর আবার আপনার বাসায় আসবো। আচ্ছা বাবা, তোমার যা খুশি। এরপর আমি সিনথিয়া বাসায় ফেরার আগেই সব কিছু নিয়ে চাচিকে বলে মেসে চলে গেলাম। এখন আমি আর কলেজে যাই না, দোকানে কাজ করে আর লেখাপড়ার সময় দিই। এভাবে 1 মাস চলে গেল। কিছুদিনের মধ্যে আমার ফাইনাল পরীক্ষা শুরু হবে, তাই চাচার কাছে কয়েকদিনের জন্য ছুটি নিয়েছি। এখন শুধু লেখাপড়া চালিয়ে যাচ্ছি, কারোর কথা মনে আনার চেষ্টাও করি না। আমি অতটা ভেঙে পড়া ছেলে নয় যে আমাকে অবহেলা করলে আমি আমার লক্ষ্য থেকে সরে যাব। এখন একটাই লক্ষ্য, পরীক্ষায় যেভাবে হোক ভালো একটা ফলাফল করা। বলতে বলতে পরীক্ষা শুরু হয়ে গেল। আজকে পরীক্ষাটাই শেষ। পরীক্ষা শেষে কলেজের বাইরে আসব, তখন একটা মেয়ে নেহাল বলে ডাকলো। আমি পিছনে তাকে দেখি রিমা। রিমা বলতে শুরু করলো, পরীক্ষা কেমন হলো নেহাল? আলহামদুলিল্লাহ ভালো, তোমার? আমারও ভালো হয়েছে। আচ্ছা চল, আজ আমার সাথে যাবে। সমস্যা নেই, আমি একা যেতে পারবো। আমি তো তোমার ক্লাসমেট, তাতে সমস্যা আছে কি কোনো? না, এমনিতেই। আর কোনো কথা নেই, চল আমার সাথে। এরপর রিমা একটা রিক্সা ডেকে আমাকে নিয়ে রিক্সায় উঠলো। রিক্সাও চলতে শুরু করলো। রিমা আমার সাথে খুব হাসি খুশিভাবে কথা বলছে। হঠাৎ আমাদের সামন দিয়ে সিনথিয়া একটা রিক্সা নিয়ে যাচ্ছিল। তখন আমাকে আর রিমাকে এক রিক্সাতে দেখে কিছুটা বিস্মিত হলো। সিনথিয়া আমার দিকে রাগী দৃষ্টিতেই তাকিয়ে আছে। পারলে এখনই গাড়ি থেকে নেমে আমাদের গিলে খায়। এটা রিমা লক্ষ্য করেনি। আমি চাচার দোকানে চলে গেলাম। গিয়ে দেখি সিনথিয়া আগে দোকানে বসে আছে। এবার সিনথিয়া আমাকে উদ্দেশ্য করে বলল, নেহাল, আমাকে একটু এগিয়ে দিয়ে আসো প্লিজ। আমি কিছু না বলে ওর সাথে যেতে লাগলাম। ও বাড়ির দিকে না গিয়ে অন্য পথে হাঁটা শুরু করলো। তাই আমি বলতে লাগলাম, আপনি ওদিকে কোথায় যাচ্ছেন? বেশি কথা না বলে আমার সাথে এসো তো। আমি চুপ করে আছি। এবার সিনথিয়া একটা রিক্সা ডেকে ও উঠে আমাকে উঠতে বলল। আমি রিক্সায় উঠবো কেন? এত কথা বলো কেন? উঠতে বসছি, উঠো। আমি আর কোনো কথা না বলে ওর পাশে উঠে বসলাম। কেউ কোনো কথা বলছে না। কিছুক্ষণ পর রিক্সা একটা পার্ক এনে থামালো। সিনথিয়া আমাকে ভিতরে নিয়ে একটা নির্জন জায়গায় নিয়ে গেল। এবার হঠাৎ তো আমাকে গলায় টিপি দিয়ে বলতে লাগলো, কিরে, অন্য মেয়ের সাথে ঘুরতে ভালো লাগে না? ওদের গায়ের সাথে লেগে বসতে অনেক মজা লাগে না? ওই তুই আমার বান্ধবীর সাথে এক রিক্সায় গেলি কেন? আমাকে তোর ভালো লাগে না যে ওই ডাইনির সাথে যেতে হলো? এবার গলা থেকে হাতটা সরিয়ে বলল, সব প্রশ্নের উত্তর দিবি, নয়তো তোকে আজ এখানেই 12টা বাজাবো। রিমা আমাকে জোর করে নিয়ে তখন রিক্সা উঠেছিল। তাতে আমি কি করব? তুই কি করবি মানে? ও বললেই তোর উঠতে হবে নাকি? তাতে কি হয়েছে? ও আমাকে বলতেই পারে ওর সাথে যেতে, যেমনটা আপনি নিয়ে যেতেন। রিমা আর আমি এক নাকি? কেন? আপনাকে আমি যেমন চোখে দেখি, রিমাকে তো সেই চোখেই দেখি। কি? তুই রিমাকে আমার চোখে দেখিস? আর তোর কয়টা লাগে রে? ওই তোর কয়টা লাগে রে? একটাতে হয় না? একটাতে হয় না মানে? কেন তুই বুঝিস না তুই আমার কতটা কাছের? হাসালেন আমাকে। আমি আপনার কাছের কেউ? ভালো একটা জোক শোনালেন আপনি। মানে তুই কি বলতে চাইছিস? যে মেয়ে একটা ছেলের হাত ধরে ক্যান্টিনে খাবার খায়, এক রিক্সায় দুজনে হাত ধরে যায়, আবার নানান ছেলের সাথে শরীর লাগায়, সে আবার আমার কাছের কেউ? দেখ, ওগুলো আমি যা করেছি তা তোমাকে জ্বালানোর জন্য। তুমি জানো তুমি আমাকে না করার পর আমি কতটা কষ্ট পেয়েছি। আর আমি এটাও জানি যে তুমি আমার জন্য বাসা থেকে আবারও চলে এসেছো। সত্যি তোমাকে অনেক ভালোবাসি নেহাল। এইসব করেছি শুধু তোমাকে পাওয়ার জন্য। দেখুন, আমি আবারও একই কথা বলছি। আপনার বাবা আমাদের সম্পর্ক কোনোদিনও মেনে নেবে না। আর আপনি একজন মেয়ে, আপনার একটা ভবিষ্যৎ আছে। আমার এই অনিশ্চিত জীবনে আপনাকে জড়াতে চাই না। আপনি কেন বোঝেন না? প্লিজ, আমি প্রয়োজনে তোমার জন্য আমার জীবনের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করব। তারপরেও তুমি আমাকে একটু ভালোবাসা দাও। আমি কি করব কিছু বুঝে উঠতে পারছি না। আমি ওকে কী বলে আশা দিয়ে রাখবো? এইমাত্র পরীক্ষা শেষ হলো, 2 মাস পর ফলাফল দেবে। তারপর হয়তো কোনো চাকরির জন্য আবেদন করব। আবার আমাদের দেশের চাকরির যে অবস্থা,
ঘুষ ছাড়া কোনো চাকরি তো আজ বাজারে পাওয়া যায় না। কপাল ভালো থাকলে দু একটা হওয়ার সম্ভাবনাও আছে। তাই শুধু শুধু মেয়েটাকে কষ্ট দিতে পারবো না। ভালোবাসলে যে কাউকে নিজের করে পেতে হবে এমন তো কোনো কথা নেই, বরং ভালোবাসার মানুষটা সুখে থাকুক, এটা চাওয়াটাই ভালোবাসা। আমি যেটা মনে করি, এখন ওর কাছে নিজেকে ঘৃণার পাত্র পরিণত করার জন্য ওকে এমন কিছু বলতে হবে যাতে আমার উপর থেকে ওর ভালোবাসা নিমেষ হয়ে যায়। তাই আমি বললাম, দেখুন সিনথিয়া, আমি আপনার মতো মেয়েকে আমার জীবনসঙ্গী হিসেবে মেনে নিতে পারবো না। কেন? আমি কি অপরাধ করেছি? আপনি অন্য ছেলেদের সাথে মেলামেশা করেন, ওদের নিয়ে ঘোরাফেরা করেন। এবার সিনথিয়া আমাকে ঠাস ঠাস করে দুইটা গালে বসিয়ে উঠল। একদম চুপ। তোকে ভালোবাসি বলে যে আমাকে নিয়ে এইসব খারাপ কথা বলবি আর আমি তা মেনে নিব ভাবছিস? কখনো না। আরে আমি তো আজ পর্যন্ত কোনো ছেলেকে ছুঁয়ে দেখিনি, শুধু তোর জন্য ওই ছেলেদের হাত ধরতে হয়েছিল, আর তুই আমাকে এটা বলতে পারলি? চলে গেলাম তোর জীবন থেকে, আর তোকে বিরক্ত করব না। এই কথা বলে সিনথিয়া কান্না করতে করতে চলে গেল। আমার চোখ দিয়েও যে চোখের জলের জোয়ার বইছে। আজও যে স্রোতধিনী তার ওপর ঠেলে পাঠিয়ে দিচ্ছে। আমি সত্যি তোমাকে এটা বলতে চাইনি সিনথিয়া, আমি যে তোমাকে অনেক ভালোবাসি। আমার জীবনের শেষ অবলম্বন যেন তুমি ছিলে। আমার হাত পা বাঁধা, তোমাকে কিভাবে আমি বোঝাবো তা আমি নিজেও জানি না। শুধু তোমার ভালোর জন্যই এই কথাগুলো তোমাকে বলতে হয়েছিল। প্লিজ আমাকে ক্ষমা করে দিও। একা একা পার্কে বসে কাঁদছি আর কথাগুলো বলছি। কিছুক্ষণ পর মেসে চলে গেলাম। এভাবে আরও 2 মাস কেটে গেল। চাচা আমাকে বলেছিল এখন সিনথিয়া রুম থেকে বের হয় না, আগের মতো খাওয়া দাওয়া ভালোভাবে করে না, সারাদিন শুয়ে শুয়েই কান্না করে, কাউকে কিচ্ছু বলে না। হয়তো ওকে এই দিন এই কথাগুলো বলা এমনটা করেছে। ওর কাছে গিয়ে মাপ চেয়ে আসবো। আজ আমাদের ফলাফল বের হয়েছে। সিনথিয়ার থেকে আমি রেজাল্ট ভালো করেছি। আমি চাচির সাথে দেখা করতে গেলাম। চাচি আমাকে দেখে অনেক খুশি হলো। তারপর সিনথিয়া সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি ওর কথা বললেন। চাচি, আমি একবার সিনথিয়ার রুমে যাব? অনুমতি নেওয়ার কি আছে বাবা? যাও গিয়ে দেখো তুমি কিছু জানতে পারো কিনা। আমি সিনথিয়ার দরজার সামনে গিয়ে রুমে আসতে পারি? আসুন। কেমন আছেন? যেমনটা কেউ রেখেছে। প্লিজ, ওই দিনের কথার জন্য আমি সত্যিই দুঃখিত। আসলে তখন মাথাটা কী যেন হয়েছিল, আর কি বলতে কি বলে ফেলেছি। সত্যি আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আপনি যা বলেছেন তা সবই ঠিক আছে। আমি তো বাজে মেয়ে, নয়তো অন্য ছেলেদের সাথে মেলামেশা করি। এবার আর চোখে পানি আটকে রাখতে না পেরে রুম থেকে বেরিয়ে গেলাম। চাচির থেকে বিদায় নিয়ে মেসে চলে আসলাম। রাতে ফেসবুক দেখছি, হঠাৎ একটা নিউজ ফিডে চোখ গেল। সেখানে দেখলাম ওআইসি পদের নিয়োগ সার্কুলার। তারপর নিউজটাতে ঢুকে বিস্তারিত জানতে পেরে যাচাই করার জন্য ওয়েবসাইটে চলে গেলাম। গিয়ে দেখি নিউজটি সত্য। পরের দিন একটা কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করে আসলাম। যদিও জানি চাকরিটা হওয়ার চান্স খুবই কম, তবে ভাগ্যের উপর ছেড়ে দিলাম আর পরীক্ষার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করতে লাগলাম। চেষ্টা করলে তো সৃষ্টিকর্তা কোনোভাবে এখানে না ওখানে একটা জায়গা করে মিলিয়ে দেয়নি। আরও 1 মাস পর পরীক্ষাগুলো হয়ে গেল। ভালো হয়েছে। এখন ফলাফলের অপেক্ষায়। যদিও মনে হচ্ছে হয়তো ঘুষের জন্য চাকরিটা হবে না। একদিন সকালে ঘুম থেকে উঠে মোবাইলটা চেক করতে যাব, তখনই মোবাইলের স্ক্রিনে দেখি আমার চোখ ওপরে। তাড়াতাড়ি মেসেজটা সেন্ড করলাম। দেখলাম আমার জবটা কনফার্ম করা হয়েছে। আমি তো মহা খুশি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে গিয়ে চাচার কাছে চলে গেলাম সুসংবাদটা দিতে। চাচা তো অনেক খুশি। কিছুটা বেলা হলে মিষ্টি নিয়ে চাচির কাছে গিয়ে তাকেও সংবাদটা দিয়ে মিষ্টি খাইয়ে দিলাম। তারপর সিনথিয়ার রুমে চলে গেলাম। যে রুমে প্রবেশ করলাম, সিনথিয়া আমার গালে আরও 2টা পাপি বসিয়ে দিল। আমি এক হাতে মিষ্টি আর অন্য হাতে গাল ধরে আছি। সারপ্রাইজ দিতে এসে নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। তোর সাহস হয় কিভাবে আমার রুমে অনুমতি ছাড়া প্রবেশ করতে? বের হ আমার রুম থেকে। তোর মুখ আমি দেখতে চাই না। আমি ওখানে মিষ্টিগুলো ফেলে বাইরে চলে আসলাম। বুঝতে পারছি আমার প্রতিও খুব রেগে আছে। 15 দিন পর আমার জয়েন, তাই সব কিছু প্রস্তুতি নিতে শুরু করেছি। 7 দিন পর চাচা হঠাৎ একদিন সিনথিয়াকে বলল, মা, আমি তোর জন্য একটা ছেলে দেখেছি, আরও অনেক ভালো ছেলে, তোকে নিয়ে অনেক দূরে চলে যাবে। আজ রাতে তোদের এঙ্গেজমেন্ট, 1 বছর পর তোকে নিয়ে যাবে। এখন শুধু আন্টি পরিয়ে রাখবে। বাবা, তুমি এটা কি বলছো? আমার মতামত না নিয়ে তুমি এটা করতে পারো না। আমি তোমার আর একটা কথাও শুনতে চাচ্ছি না। তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমার মরা মুখ দেখবে। সিনথিয়ার কিছু না বলে রুমে গিয়ে কান্না করতে লাগলো।
কিছুক্ষণ পর সিনথিয়া আমাকে খুঁজতে ম্যাচে চলে আসলো, কিন্তু আমার ম্যাচেও যে তালা মারা। আসলে তখন আমি জয়েনিংয়ের জন্য মার্কেট করতে গিয়েছিলাম। সিনথিয়া আমাকে না পেয়ে কান্না করতে করতে বাড়ি ফিরে আসলো। রাতে সবাই চলে আসলো। সিনথিয়াও আর কিছু করতে না পেরে নিচে চলে আসলো। সবাই ছেলের জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর সিনথিয়াদের বাড়ি মেহমানে ভর্তি, কিন্তু তার মন যেন পড়ে আছে আমার কাছে। বাবার কথা রাখতে সে রাজি হয়ে গেছে। একটু পর আমি যেই সিনথিয়াদের বাসায় আসলাম, সিনথিয়া আমাকে দেখে সবার সামনে দৌড়ে এসে জড়িয়ে ধরলো আর এবার বলা শুরু করলো। নেহাল, আমি জানতাম তুমি আসবে। বাবা আজ আমাকে অন্য ছেলের সাথে এঙ্গেজমেন্ট করাতে যাচ্ছেন। প্লিজ তুমি কিছু একটা করো। আমি যে আর তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না। প্লিজ কিছু একটা করো। আমি চারপাশে তাকিয়ে দেখি সবাই বিনা পয়সায় সিনেমা দেখছে। আমি এবার ওকে ছাড়িয়ে হাত ধরে সবার সামনে নিয়ে গেলাম। তারপর পকেট থেকে একটা আংটি বের করে ওকে পরিয়ে দিলাম। সিনথিয়া তো পরে অবাক। হঠাৎ সিনথিয়ার বাবা সবাইকে মেয়ের হবু জামাই বলে আমার সাথে পরিচয় করে দিল। সিনথিয়া এবার রাগ করে ওখান থেকে চলে গেল। আমি চাচাকে এদিকটা সামলাতে বলে ওকে খুঁজতে চলে গেলাম। সিনথিয়াকে বাড়ির সকল রুমে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু ওর ছায়া পর্যন্ত খুঁজে পাইনি। তারপর ছাদে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি আমার কলিজাটা ছাদের এক কোণে দাঁড়িয়ে কান্না করছে। আমি তার কাছে গিয়ে পেছন থেকে আস্তে করে জড়িয়ে ধরলাম। ও কিছুটা কম্পিত হলো, আমাকে সরিয়ে ঠাস ঠাস করে আরও 2টা বসিয়ে দিল। এরপর আমাকে জোরে ধরে কান্না শুরু করে দিল আর বলা শুরু করলো। তুই আমাকে এত কষ্ট দিস কেন? আমি যেদিন চলে যাব সেদিন নিজেকে শক্ত করে রাখতে পারবি তো? আর কিছু না বলতে দিয়েই ওর ঠোঁট দুটোকে বন্ধ করে দিলাম। আর একটা কথা বলবি না, তোর জন্য আমার অনেক কষ্ট পেতে হয়েছে। তোকে একটু কষ্ট দেওয়ার জন্য আমাকে কত কিছু করতে হয়েছে তা তুই জানিস। তোকে তো আমি সেই প্রথম থেকে ভালোবেসেছিলাম, কিন্তু নিজের অনিশ্চিত জীবনে তোকে জড়াতে চাইনি। তুই যতটা কষ্ট পেয়েছিস আমি তার থেকে বেশি নীরবে কষ্ট পেয়েছি। আচ্ছা 1 বছর পর বিয়ে হবে মানে? আরে বাবা, আমি তো ওআইসিতে জয়েন করব। ট্রেনিং শেষে 1 বছরের মধ্যে তোমাকে আমার সাথে নিয়ে যাব। তাহলে আগে বললে না কেন? ওই দিন তো মিষ্টি নিয়ে এজন্য এসেছি, কিন্তু তুমি তো থাপ্পড় মেরে পাঠিয়ে দিলে। এরপর চাচাকে সাহস করে তোমাকে বিয়ে করতে চাই সে কথাটি বলে দিই। এরপর চাচাও রাজি হয়ে যায়। এরপর তোমার জন্য এই নাটকটা করতে হলো। সরি, আর কখনো এমনটা করব না। তোমাকে অনেক ভালোবাসবো। আচ্ছা এবার নিচে চলো। এরপর আমরা নিচে চলে আসলাম। সবার সাথে সাক্ষাৎ করে মেসে ফিরে গেলাম। যদিও সিনথিয়া থাকতে অনেক অনুরোধ করেছিল, আমি থাকিনি। এরপর আমি ট্রেনিংয়ে জয়েন করতে পৌঁছে গেলাম। সিনথিয়া অনেক কান্না করছিল। আসলে পাগলিটা আমাকে অনেক ভালোবাসে। 1 বছর পর আমার পোস্ট হলো সিরাজগঞ্জে, যেখানে আমার মাতৃভূমি। আমি প্রথমে কিছুটা ভাবনায় পড়ে গেলাম। যাই হোক, হয়তো পুরনো শহরটার মানুষগুলোর সাথে আবারও দিদার হতে যাচ্ছে। 1 সপ্তাহের মধ্যে আমার পোস্টিং করা হবে। আমি সিনথিয়াকে না বলে তাদের বাড়ি চলে আসলাম। সিনথিয়া আমাকে দেখে ঝড়ের গতিতে আমার বুকে এসে পড়লো। মনে হচ্ছে 1000 বছর ধরে আমাকে দেখে না। তারপর আমি ওকে ছাড়িয়ে বললাম, চলে এসেছি তো পাগলি, আর কখনো তোমায় ছেড়ে যাব না। এখন তুমি শুধু আমার সাথেই থাকবে। 2 দিনের মধ্যে চাচাকে আমাদের বিয়ের ব্যবস্থা করতে বললাম। অতঃপর আমাদের বিয়েটা হয়ে গেল। তারপর 3 দিন পর সিনথিয়াকে নিয়ে আমার কর্মস্থানে চলে গেলাম। আমার জন্য আলাদা একটা কোয়ার্টার বরাদ্দ রাখা হয়েছে। আমাদের বিবাহিত জীবন ভালোই কাটছে। আমি যখন অফিসে থাকি তখন সিনথিয়া সারাক্ষণ বাসায় থাকে। মাঝে মাঝে ওকে বাইরে বেড়াতে নিয়ে যাই। আমার অতীত প্রায় ভুলেই গেছি। সিনথিয়া আমার জীবনে আসার পর থেকেই। একদিন অফিস থেকে বাসায় ফিরছিলাম, তখন দেখলাম একটা ছোট্ট মেয়ে রাস্তায় এসে কান্না করে যাচ্ছে। আমি গাড়ি থেমে ওর কাছে গিয়ে বলি, মামুনি তুমি কান্না করছো কেন? তুমি কে? আমি তোমার চাচ্চু হই মামুনি। ও তুমি আমার চাচ্চু? চাচ্চু, আমি আব্বু আম্মুকে খুঁজে পাচ্ছি না। তুমি তোমাদের বাড়ির রাস্তা চেনো? জি চাচ্চু। আচ্ছা চলো, তুমি রাস্তা দেখিয়ে দেবে, আর আমি গাড়ি চালিয়ে তোমার বাড়ি গিয়ে তোমাকে দিয়ে আসবো। আচ্ছা চলো। এরপর মেয়েটি আমাকে পথ দেখাচ্ছে, আর আমি ওর মতো করে বাড়ি যাচ্ছি। হঠাৎ একটা বাড়িতে গিয়ে পৌঁছালাম। আমি তো পড়ে অবাক, এটা যে আমার জন্মস্থান, কিন্তু বাড়িতে তালা মারা। তাই কিছুক্ষণ অপেক্ষা করতে লাগলাম। এখন চিন্তা হচ্ছে তারা কেউ চিনে ফেলবে না তো? এখন তো এই মেয়েটিকে ফেলেও যেতে পারবো না। একটু পর একজন পুরুষ ও মহিলা আসলো। মনে হলো এরা ভাই ভাবি। আর শিশুটি তাদের দেখে মা বাবা বলে দৌড়ে কোলে চলে গেল। আর ওর মা বাবা ওকে দেখে কান্না শুরু করলো। তারপর শিশু মেয়েটি বলল, আমার চাচ্চুটা আমাকে বাড়ি নিয়ে এসেছে। আমি বাবার অসুস্থতার কথা শুনে বাইরে চলে আসলাম। তারা কিছুটা অবাক হলো বটে। আমি সোজা হসপিটালের দিকে
গাড়ি নিয়ে রওনা দিলাম। হসপিটালে পৌঁছে বাবা মাকে খুঁজতে লাগলাম, কিন্তু পাচ্ছি না। হঠাৎ চোখ গেল দরজার একটা পাশে একটা বেডে। আমি তাড়াতাড়ি সেখানে গিয়ে দাঁড়ালাম, আর মা আমার দিকে অপারক দৃষ্টিতে তাকিয়ে আছে। স্যার কিছু বলবেন? আসলে আমার গায়ে ইউনিফর্ম ছিল, তাই সবাই স্যার বলছে। তার কি হয়েছে? মাঝে মাঝে তার হার্টে ব্যথা ওঠে। কেন? তা অনেক কাহিনী স্যার, যা বলতে অনেক সময় লাগবে। আপনি বলুন না প্লিজ। মা এবার দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো। আমার 2 ছেলে, একজন রুদ্র আরেকজন নেহাল, যাকে ছোটবেলায় একটা মিথ্যে অপবাদে বাড়ি থেকে বের করে দিই। আর এই মিথ্যা অপবাদের মূল ছিল আমার বড় ছেলে রুদ্রের বউ আর তার বোন নিঝুম। আমার ছোট ছেলে নেহাল নিঝুমকে অনেক ভালোবাসতো, কিন্তু নিঝুম তাকে ভালোবাসতো না। একদিন নিঝুম আর নেহাল ঘুরতে বের হলে হঠাৎ একটা ছেলে নিঝুমের হাত ধরে, কিন্তু নেহাল তা দেখে ছেলেটাকে মারে। আসলে নিঝুম আর ওই ছেলেটা একে অপরকে ভালোবাসতো, তাই নিঝুম বাসায় কান্না করে ফিরে আসে। তারপর মা আমাকে বের করে দেওয়া সব কিছুই আবার তিনি বললেন। তারপর কি হলো? আসলে ওই ছেলেটা নিঝুমকে প্রকৃতভাবে ভালোবাসতো না, তা নিঝুম কোনোভাবে জেনে যায়, আর ওই কথাও ছেলেটা বুঝতে পারে। একদিন সন্ধ্যায় নিঝুম বাড়ি ফিরলে ওকে রাস্তা থেকে তুলে ওই ছেলেটা ধর্ষণ করে, ছেলেটাকে জেলে নিয়ে যায়। তারপর নিঝুম আত্মহত্যা পর্যন্ত করতে যায়, কিন্তু তার করতে পারেনি তার মা বাবার জন্য। আর নিঝুমও তার ভাবি নেহালের সাথে যা যা করেছে তা বলে দেয়। এ কথা শুনে আমরাও অনেক রেগে যাই, কিন্তু ওর শাস্তি তো ও পেয়েছে, তাই আমরা ওকে মাফ করে দিই। তারপর আঘাত থেকে মেয়েটা সুস্থ হতে অনেক সময় নেয়। কিছুদিন পর একটা ছেলে ওকে বিয়ে করতে রাজি হয়ে যায়, তারপর ওকে বিয়ে দেওয়া হয়। আর সত্যিটা জানার পর আমার স্বামী নেহালের কথা ভেবে ভেবে দিন দিন দুর্বল হয়ে যায়, আর এখন মাঝে মাঝে তিনি এরকম অসুস্থ হয়ে পড়েন। ওর জন্য তিনি আজও অপেক্ষায় দুয়ারে চেয়ে থাকেন। আমি আর চোখের পানি আটকে রাখতে পারছি না, সেখানে দাঁড়িয়ে কান্না করে দিলাম। স্যার, আপনি কাঁদছেন কেন? আমি মায়ের কোলের উপর মাথা রেখে কান্না শুরু করে দিলাম, আর বলতে লাগলাম, আম্মু, আমি তোমার নেহাল, আমাকে ক্ষমা করে দাও। আমি যে অনেক কষ্টে বড় হয়েছি। কি, তুই আমার নেহাল? হ্যাঁ মা, আমি তোমার নেহাল। এবার মা আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। হঠাৎ বাবা ঘুম থেকে ওঠে, আমার কথা শুনে বলতে লাগলো, নেহাল, তুমি কোথায় ছিলি? আমার উপর তোর এত রাগ, অভিমান? আমায় ক্ষমা করে দে বাবা। না বাবা, তোমার উপর আজ আমার কোনো অভিযোগ নেই, আমার জন্যই তোমার এই অবস্থা। না রে, এটা আমার পাপের ফল। তোর কথা না শুনে আমি তোকে বাড়ি থেকে বের করে দেই, তারই ফল এটা। আচ্ছা বাদ দাও। বাড়ি যাবি না বাবা? আরে তোমাদের সাথে দেখা হবে, চিন্তা করো না। তবে আমার জন্য সরকার যেই জায়গা দিয়েছে ওখানে আমি ভালো আছি, আর ওই বাড়ি আমার দরকার নেই। দরকার নেই মানে? ওটা তো তোরও বাড়ি। বাদ দাও তো মা এসব কথা। এখন কি বাড়ি দিয়ে আসবো তোমাদের, না এখানেই থাকবে? না বাবা, আজ তোর বাবা এখানে থাকুক, তুই বাসায় চলে যা। এরপর আম্মু আমাকে চলে যেতে বলল। যদিও আমি বাবার পাশে থাকতে চেয়েছিলাম, আম্মু না করায় এরপর বাসার দিকে রওনা দিলাম। ফোনে তাকিয়ে দেখি সিনথিয়ার অনেকগুলো ফোন, মোবাইল সাইলেন্ট ছিল, তাই ওর কথা ভুলে গিয়েছিলাম। পরে বাসায় গিয়ে যেই কলিং বেল বাজাতে লাগলাম, সেই দরজা খুলে গেল। মনে হয় আমার জন্য কলিং বেল ধরে দাঁড়িয়েছিল। আমি ভিতরে প্রবেশ করে সিনথিয়া আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আমি ওকে ছাড়িয়ে কপাল একটা চুমু খেয়ে আজকে সব ঘটনা খুলে বললাম। ও অনেক খুশি, আব্বু আম্মুর সাথে দেখা করতে চায়। আমি ওকে সব বুঝিয়ে বললাম। পরের দিন অফিস শেষে আমি আব্বু আম্মুর সাথে দেখা করতে বাড়িতে গেলাম। দরজা ভাবি খুলে দিল, আমাকে দেখে মাথা নিচু করে ফেলল। আমি সোজা আব্বু আম্মুর কাছে চলে গেলাম। তার আমাকে দেখে খুবই খুশি হলো। একটু পর উষা, মানে আমার ভাইয়ের মেয়ে আসলো, এসে আমাকে বলতে লাগলো, চাচু তুমি কেমন আছো? ভালো মামুনি, তুমি? আমিও ভালো আছি। এবার ওকে কোলে তুলে নিলাম। এরপর আরও কিছুক্ষণ আব্বু আম্মুর সাথে কথা বললাম। হঠাৎ উষা বলল, চাচু পরশুদিন আমার জন্মদিন, তুমি কিন্তু আমার জন্য অনেক কিছু আনবে। আচ্ছা মামুনি। তারপর যখন চলে আসবো তখন আম্মু বলল, খাবার খেয়ে যা বাবা। আমি তো এখনো সংসারে কিছুই দিতে পারিনি মা। এ কথা বলে বাসা থেকে চলে গেলাম। এরপর ভাবি আম্মুকে কালকের ঘটনা বলল। এখন আম্মুর সাথে সিনথিয়াকে মোবাইলে পরিচয় করে দিয়েছি। সিনথিয়া ও আম্মু দুজনেই দেখা করতে চেয়েছে। আমি উষার জন্মদিনের দিন নিয়ে যাব তা বলে কথা দিয়েছি। বলতে বলতে উষার জন্মদিন চলেও আসলো।
তাই ওর সাথে সিনথিয়াকে নিয়ে অনেক কিছুই কিনে নিলাম। রাত 9টার দিকে রওনা দিলাম। অনেক আত্মীয় স্বজনরা থাকবে সেখানে। সিনথিয়াকে একটা বোরখা আর হিজাব পরতে বলেছি, আর আমি পাঞ্জাবি পরেছি। আজ সবাইকে দেখাবো আমার স্ত্রী কেমন ধরনের মেয়ে। যারা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল তাদের থেকে কোনো দিক দিয়ে কম আছে নাকি। আর আমি এমনি তো সিনথিয়াকে বোরখা পরিয়ে নিই। নিজের জিনিস অন্যকে দেখানোর মতো গাধা আমি নই। আসলে পৃথিবীর মানুষগুলো দিনে দিনে বোরখা পরা ভুলে যাচ্ছে। নিজের জিনিস কেন অন্যের বিনোদনের পাত্রে পরিণত করে তা আমি বুঝি না। যাই হোক, দরজায় নক করতেই একটা মেয়ে দরজা খুলে দিল। সেটা আর কেউই নয়, এটা ছিল নিঝুম। আমার দিকে তাকিয়ে আছে। আমি তার দিকে কোনো ভ্রুক্ষেপ না করেই সব কিছু নিয়ে বাসায় ঢুকলাম। আম্মু, ভাবি, নিঝুম সহ আরও মেয়েরা সিনথিয়ার দিকে তাকিয়ে আছে। কারণ এরকম আয়োজনে কেউ আবার বোরখা পরে, তাতেও সিনথিয়াকে অনেক সুন্দর দেখাচ্ছে। আমি ইশারা করলেও বুঝতে পারে। সিনথিয়া আব্বু আম্মুকে সালাম করে যেই ভাবির সাথে আম্মু পরিচয় করে দিবে, তখনই আমি সিনথিয়াকে ডেকে আম্মুর ঘরে নিয়ে গেলাম আর ওর কাছে কিছু কথা বলে দিলাম। এদিকে ভাবি ভাই অবাক হয়ে গেল। একটু পর আমার আনা কেক তাদের কেকের পাশে রাখলাম। এবার উষাকে কেক কাটতে বললাম। উষা কেক কাটলে আমি আর সিনথিয়া ওর মুখে কেক দিয়ে ওর জন্য আনা সব উপহার দিয়ে দিলাম। উষা আমাকে আর সিনথিয়াকে চুমু দিয়ে বলল, আমার ভালো যাচ্ছ, ভালো আন্টি। তারপর আব্বু আম্মুর রুমে সিনথিয়াকে নিয়ে চলে আসলাম। ওদের উপর এখনো রাগ করে আছিস? দেখো, এ বাড়িতে তুমি আর বাবা ছাড়া আমার আর কেউই নেই। কেন? ওরা তোর ভাই ভাবি না? আম্মু, তোমরা যদি আর ওদের নিয়ে কোনো কথা বলো, আমি তাহলে এখানে আর কখনো আসবো না তোমাদের কাছে। এবার কেউ আর কোনো কথা বললো না। একটু পর রুম থেকে বাইরে আসলে উষা এসে বলল, চাচু আন্টি চলো, আমরা এখন খাবো। আচ্ছা আম্মু চলো, আমরাও খাবো। আমি সিনথিয়ার হাত ধরে চোখে রাগী দৃষ্টিতে তাকালাম। এবার সবার সামনে পকেট থেকে 10,000 টাকা বের করে বাবার হাতে দিয়ে বললাম, বাবা, এটা তোমাদের মাসিক খাবার খরচ। ডাক্তার দেখাতে যে টাকার প্রয়োজন তা আমি দেব, আর এই টাকায় না হলে আমাকে বলবে। আর পারলে সিনথিয়ার সাথে থাকবে, তোমাদেরকেও নিজের বাবা মার মতো করেই সেবা করবে। তা চিন্তা করো না। চলে আসবো যখন তখন উষা বলল, খেয়ে যাও চাচু। না মামুনি, এই বাড়ির খাবার খাওয়ার আমার অধিকার নেই। সবাই আমার ব্যবহার দেখে অনেক অবাক হচ্ছে। এবার আমি সিনথিয়াকে নিয়ে বের হয়ে আসলাম। ভাবি ভাইও নিঝুমের চোখে স্পষ্ট পানি দেখতে পেলাম। কিন্তু আফসোস, ওই দিন ভাবিকে এই কথাটাই বলেছিলাম, শত চেষ্টা করলে আমাকে আপন করতে পারবে না। সেদিনের কথাগুলো রাখাতে এখনো বুকটা ক্ষত হয়ে আছে। হঠাৎ সিনথিয়া আমাকে জিজ্ঞেস করলো, এমনটা করলে কেন? দেখো, কে ভুল করলে আমি ক্ষমা করে দিই, কিন্তু মিথ্যা ছলনা আর অবিশ্বাস আমার কাছে ক্ষমা এতটা সহজ নয়। এরপর বাসায় চলে আসলাম। এখন উষা আব্বু আম্মু আমার বাসায় আছে। আমি সিনথিয়াকে নিয়ে অনেক ভালো আছি। এভাবেই চলছে আমার জীবন। তো বন্ধুরা, গল্পটি এখানেই শেষ করে দিলাম। তো কেমন হয়েছে গল্পটা অবশ্যই জানাবেন, আর পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করবেন।